হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশান শেষ করেছিলাম। ফার্স্ট অর্ডার রিয়াকশান শেষ করার পরে আজকে সেকেন্ড অর্ডার কাইনেটিক্স আমরা শুরু করব। মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেল, তো এই কারণে আমি ডিসাইড করেছি যে এই সপ্তাহে আমি অন্তত 3টে ভিডিও ক্লাস 12-এর জন্য যাতে বানাতে পারি সেই চেষ্টা করব। তবে ভিডিও শুরু করার আগে বলি যে তোমরা যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো তাড়াতাড়ি পেতে পারো এবং ভিডিওগুলো দেখতে থাকো ও খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আজকে আমাদের সেকেন্ড অর্ডার রিয়াকশানে বা সেকেন্ড অর্ডার কাইনেটিক্সের মধ্যে প্রথমেই যে কথাটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে এটা উচ্চ মাধ্যমিকের সিলেবাসের বাইরে। উচ্চ মাধ্যমিকে সেকেন্ড অর্ডার কাইনেটিক্স সিলেবাসে নেই, যদিও কিছু বছর আগে একবার সেকেন্ড অর্ডার কাইনেটিক্সের যে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন সেইটা ডিরাইভ করার কোয়েশ্চেনটা এসেছিলো পরীক্ষাতে। স্টিল ওটা আউট অফ সিলেবাস অ্যাজ ফার অ্যাজ এইচএস এক্সাম ইজ কনসার্নড, কিন্তু আমাদের নিট বা যেই যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আমাদের কিন্তু এইটা পড়ে রাখতেই হবে, কারণ সেকেন্ড অর্ডার কাইনেটিক্স থেকে কোয়েশ্চেন কিছু কিছু আসে, গ্রাফিক্যাল কোয়েশ্চেন কিছু আসে, ইভেন কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেনও আসে। তাহলে সেকেন্ড অর্ডার কাইনেটিক্স বা সেকেন্ড অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে আমরা শুরুতেই যেটা লিখব সেটা হচ্ছে in these reactions rate depends on second power of concentration of reactant, তাই তো? রেট লতে বা রেট ইকুয়েশনে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের পাওয়ারে যত থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে অর্ডারকে ডিনোট করে রিয়াকশানের। তো যেহেতু সেকেন্ড অর্ডার তাহলে পাওয়ারে 2 থাকবে, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, যেখান থেকে আমরা রেট পেতে পারি। এখানে একটা কথা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই যে আমি a⁴ লিখেছি, মানে এর সাপেক্ষেই রিয়াকশানের অর্ডার হচ্ছে 2 এবং একটাই রিয়াক্ট্যান্ট আছে সেটা হচ্ছে এ। বিষয়টা এরকম না হয়ে অন্য আরেক রকমও হতে পারত, যে দুটো রিয়াক্ট্যান্ট আছে প্রত্যেকের রেসপেক্টে পাওয়ার হচ্ছে 1, ধরো এ আর এখানে পাশে বি থাকলো, তাহলে এর পাওয়ার 1, বি এর পাওয়ারে 1, তাহলে দুজনের রেসপেক্টে রিয়াকশান হচ্ছে ফার্স্ট অর্ডার করে এবং ওভারঅল অর্ডার হচ্ছে 1 + 1 মানে 2, সেটাও হতে পারতো। তো সেই পার্টিকুলার কী বলবো ভ্যারাইটিটা আমরা একটু পরে আলোচনা করব। আগে আমরা সহজ ভ্যারাইটি আলোচনা করে নিই, এটা সম্পর্কে ডিটেলড আলোচনা শেষ করে তারপরে ওইটা বলবো। ওটাতে খুব বেশি বলার কিছু নেই, ডেরিভেশন আমাদের দরকারও নেই করার, এটাতে কিছু ডেরিভেশন দরকার আছে। দেখো এখন সাপোজ রিয়াকশানটা এরকম হচ্ছে যে এ থেকে প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে এই যদি প্রথমে t=0-তে কনসেন্ট্রেশন এ হয় প্রোডাক্টের 0, আর t=t টাইম পরে সাপোজ এটা a-x হয়ে গেল, অর্থাৎ কতটা এ রিয়াকশান করে গেল এক্স পরিমাণ, তাহলে প্রোডাক্টও তৈরি হবে কত এক্স। তাহলে আমরা বলতে পারি যে রেট মাইনাস ডিএ ডিটি, বা প্রোডাক্টের রেসপেক্টে বলতে গেলে মানে আমরা রিয়াক্ট্যান্টের রেসপেক্টে এরকম বলতে পারি মাইনাস ডিএ ডিটি, এবং যেখানে এ থার্ড ব্র্যাকেটের মধ্যে এ হচ্ছে টি টাইমে ওর যা কনসেন্ট্রেশন, এবার সেটা যেহেতু a-x তাহলে আমরা এরকমও লিখতে পারি যে -d(a-x dt), আর প্রোডাক্টের রেসপেক্টে বলতে গেলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই টাইম, তাহলে প্লাস dx dt। এই হচ্ছে রেটের এক্সপ্রেশন, ঠিক আছে? আবার রেট ল থেকে আমরা রেটের এক্সপ্রেশন পাচ্ছি এটা, তাহলে এই দুটোকে আমরা এবার যদি ইকুয়েট করে দিই তাহলে আমরা এরকম লিখতে পারবো যে, মুছে নিই একটু আগে, কী লিখতে পারবো দেখো, তাহলে dx dt = k × a² লিখতে পারবো, তাই তো? আর মানে dx dt, তাহলে আর এর জায়গায় এটা লিখে দিলাম। এটা লিখতে পারি, অথবা আমরা এরকম করতে পারি যে আর এর জায়গায় আমরা এইটাকে লিখবো -dA dt, -dA dt = k × a²। এই দুটো জায়গা থেকেই আমরা ডিরাইভ করতে পারি ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটাকে। এটা মুছে নিই আগে, এর ফর্মটা ইউজ করি, তাহলে আমরা ওই যে থার্ড ব্র্যাকেটে এ লিখেছি এর বদলে আমরা কি লিখবো, a-x² লিখবো, তাই তো? আর এটার ক্ষেত্রে এটাই থাকবে। এইবার কি করব, যদি আমাকে ইন্টিগ্রেটেড ফর্ম লিখতে হয় তাহলে ভেরিয়েবলগুলো সেপারেট করতে হবে। সো দিস ইকুয়াল টু কে ডিটি
ঠিক আছে, আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিচ্ছি। ইন্টিগ্রেট যদি করি তাহলে মাইনাস ডিএ বাই এ টু দি পাওয়ার কত স্কোয়ার কী হবে ইকুয়েশন আমরা জানি এরকম যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এটা এ টু দি পাওয়ার কত -2 হয়ে গেল। তো তাহলে মাইনাস এন ডিএক্স যদি হয় তাহলে দিস ইকুয়াল টু মাইনাস এন প্লাস ওয়ান বাই মাইনাস এন প্লাস ওয়ান। এনের জায়গায় 2 বসাই তাহলে কী হবে দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার কত হলো -1 হলো। তো তাহলে -1/x হলো এটা। এবার যেহেতু এখানে আগে একটা মাইনাস সাইন আছে তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 1/3 ব্র্যাকেটের মধ্যে এ হয়ে গেল এটা বাঁ দিকটা, আর এটা হয়ে গেল কেটি প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এইবার আমরা লিখবো অ্যাট টি ইকুয়াল টু 0 আমাদের এ এর ভ্যালু কত, এ ইকুয়াল টু এ নট, তাই তো। রিয়াকশানের শুরুতে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কত, এ নট নিয়ে আমরা শুরু করি। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে 1/a0 দিস ইকুয়াল টু কে ইন্টু 0 প্লাস সি। তাহলে এখান থেকে সি এর ভ্যালু পেয়ে গেলাম এটা, তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম 1/a0। এবার এই সি এর ভ্যালুটাকে আমরা এই ইকুয়েশানে পুট করে দিই আরেকবার, তাহলে কী পাবো দেখো, তাহলে পাবো 1/a ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এই 1/aটাকে আমরা 1/a এর সাফিক্সে টিও লিখতে পারি, টি টাইমে অ্যাকচুয়ালি সেটা লিখেই আমরা করি, বুঝতে পারলে। তাহলে কী হবে, বইতে যেরকম লেখা থাকে এক্সপ্রেশনগুলো সেটার সঙ্গে আমাদের এটা একটু ম্যাচিং হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এটি লিখে দিই এটাকে। সো দিস ইকুয়াল টু 1/a0 প্লাস কেটি, তাই তো। দিস ইকুয়াল টু কেটি, আর সি এর জায়গায় আমি এটা লিখে দিলাম 1/a0 লিখে দিলাম। তাই এটাই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডারের ফর্ম আর কি। ঠিক আছে, সেকেন্ড অর্ডার কাইনেটিক্সের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন এটাই। এবার এখান থেকে কে ইকুয়াল টু যা হবে সেটা তুমি অ্যারেঞ্জ করে লিখতেই পারো, তবে এইটা মনে রাখাটাই বেস্ট, আমাদের গ্রাফিক্যাল অ্যানালিসিস করতেও সুবিধা হবে। এবার যদি আমি এই দিকটায় চলে আসি, মানে এই ফর্ম দিয়ে যদি আমাকে ডিরাইভ করতে হতো ইকুয়েশনটাকে, আমি আর আরেকবার করে ডিরাইভ করছি না, আমি খালি এইখানে ভ্যালু বসাচ্ছি। দেখো এটির বদলে, এই যে এটা যদি এটি হয় তাহলে এটির বদলে কী লিখবো, a-x, আর a0 এর বদলে আমরা কী লিখবো, স্মল এ লিখি, তাই না। এর আগে আমরা এরকম বলেছিলাম নিশ্চয়ই, দেখো মনে করে দেখো, এটাকে যদি আমরা a0 বলি তাহলে আমরা a মাইনাস এটাকে এটি বলি, আবার a0টাকে এরকমও লেখা হয়, আবার এটিটাকে এরকমও লেখা হয়, তিনটের মধ্যে যে কোনো একটা ফর্ম দিয়ে লিখলেই হয়। তাহলে আমরা এবার কী করবো, এই এটির জায়গায় আমরা a-x লিখে দেবো। সো দিস ইকুয়াল টু 1/a প্লাস কেটি। 1/aটাকে ওইদিকে নিয়ে আসি, তাহলে 1/a-x মাইনাস 1/a ইকুয়াল টু কেটি। মানে আমরা আর একটা ফর্ম পাবো আর কি, এই ফর্মটা তো ডেফিনেটলি পাচ্ছি, এখান থেকে আর একটাও ফর্ম পেতে পারি আমরা। সেটা হচ্ছে দেখো, এবার এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে a মাইনাস a প্লাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস এক্স হয়ে গেল। সো দিস ইকুয়াল টু কেটি। তাহলে এটা কেটে গেল এক্স বাই, আমি উপরটাতে লিখছি একটু মুছে নিই, তাহলে এখান থেকে কী লিখতে পারি দেখো, এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কে মানে রেট ইকুয়েশনে, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনে বাদিকে কেটা থাকে, তো সেই ফর্মটা আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে আনি আর কি, দেখতে একটু ভালো লাগে ইকুয়েশনটা। তাহলে কী হলো, এখানে টিটা এখানে চলে আসবে 1/, আমরা এখানে লিখি 1/a টি এক্স বাই এ মাইনাস এক্স। ফার্স্ট অর্ডার রিয়াকশানের যে এক্সপ্রেশন সেটার সঙ্গে একটু সিমিলারিটি মেনটেন করার জন্য এইভাবে লেখা হয় আর কি। ফার্স্ট অর্ডারে আমরা কী জেনেছিলাম, কে ইকুয়াল টু 1/t ln a বাই এ মাইনাস এক্স, আর এটা ছিল ফার্স্ট অর্ডার। আর সেকেন্ড অর্ডারে একটু অন্যরকম, 1/tর জায়গায় 1/at, আর a বাই এ মাইনাস এক্সের জায়গায় x বাই এ মাইনাস এক্স, আর lnটা থাকবে না সেকেন্ড অর্ডারে। তাহলে আমাদের সেকেন্ড অর্ডার রিয়াকশানের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন দুটোই, এইটা এই 2 নম্বর ইকুয়েশন, এটাও ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর সেকেন্ড অর্ডার রিয়াকশন, আর এইটাও ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর সেকেন্ড অর্ডার রিয়াকশন। দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আমরা ফার্দার যা কাজ করতে বলবে, নিউমেরিক্যাল থাকলে নিউমেরিক্যাল বা গ্রাফিক্যাল বললে গ্রাফিক্যাল, সেইগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, এটা লিখে নাও। নেক্সট হচ্ছে হাফ লাইফ টাইম। জিরো অর্ডার বা ফার্স্ট অর্ডারের মতো এখানেও আমাদের হাফ লাইফের ইকুয়েশন বের করতে হবে। আমরা একটু আগে দেখলাম রেট ইকুয়েশন হচ্ছে 1/at, আমরা এটা যখন ক্যাপিটাল লেটারে লিখেছিলাম একই ব্যাপার, 1/a0 প্লাস কেটি, এই ছিল ইকুয়েশন।
এইবার হাফ লাইফের জন্য আমরা জানি যে when t ইকুয়াল টু টি হাফ, তখন এটির ভ্যালু কত হয়, a0/2, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট অর্ধেক হয়ে যায়। তাহলে কী লিখবো এখানে, এটির জায়গায় কী লিখবো, a0/2 লিখবো, তার মানে এটা 2/a0 হয়ে যাবে। সো দিস ইকুয়াল টু 1/a0 প্লাস কে টি হাফ। এটাকে এইদিকে আনো, ঠিক আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তার মানে 1/a0 পড়ে থাকবে। সো দিস ইকুয়াল টু কে টি হাফ। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব, টি হাফ ইকুয়াল টু কী পেয়ে গেলাম, 1/k/a0, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার রিয়াকশানের টি হাফের ইকুয়েশান। আমরা একটা জিনিস বুঝতে পারছি এখানে যে এটা তো কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট, তাহলে এই যে a0 অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সঙ্গে টি হাফটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক এটার সঙ্গে কম্পেয়ার করে আমাদের জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডারের টি হাফ তার ইকুয়েশান কী ছিল সেটাও মনে রাখতে হবে পাশাপাশি, ঠিক আছে। আমি একবার লিখে দিই এখানে, তোমরা জানো নিশ্চয়ই, তবুও আমরা জানি যে জিরো অর্ডারের ক্ষেত্রে ছিল টি হাফ ইকুয়াল টু a0/2k, অর্থাৎ জিরো অর্ডারের ক্ষেত্রে টি হাফ ভ্যারিজ উইথ এ ছিল জিরো অর্ডারের জন্য, এখানে 1/a ওখানে এ। আর ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কী ছিল, টি হাফ ইকুয়াল টু ln2/k, এটা ছিল ফার্স্ট অর্ডারের জন্য। অর্থাৎ এখানে আমরা একটা কথা এরকম বলেছিলাম যে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যে টি হাফটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না, সুতরাং ইনিশিয়াল কনসেন্ট্রেশন লিখি আমি এখানে, তাহলে তার পাওয়ারে আমাকে কত লাগাতে হবে, 0। তাহলে এই হচ্ছে বেসিক তুলনা, যে জিরো অর্ডারে এর পাওয়ারে 1, ফার্স্ট অর্ডারে এর পাওয়ারে 0, সেকেন্ড অর্ডারে এর পাওয়ারে -1, ঠিক আছে। এটা নিয়ে আমরা পরে আরও আলোচনা করছি, কপি করো। নেক্সট হচ্ছে দেখো গ্রাফিক্যাল অ্যানালিসিস অফ সেকেন্ড অর্ডার রিয়াকশন। প্রথম যেটা করব আমরা সেটা হচ্ছে রেট ভার্সেস কনসেন্ট্রেশনের স্কোয়ার অ্যাকচুয়ালি, আর আমরা করব রেট ভার্সেস কনসেন্ট্রেশন, এই দুটো, ঠিক আছে। এবার সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা ইকুয়েশন কী দেখলাম, আর ইকুয়াল টু কে, রেট মানে আর দিয়ে তো রেট এক্সপ্রেশনটাই লিখতে হবে, তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার যখন রেটের সঙ্গে আমি কনসেন্ট্রেশনের স্কোয়ারের যখন আমি গ্রাফ করছি, দেখো রেট আর এখানে কনসেন্ট্রেশনের স্কোয়ার মানে এর স্কোয়ার, বা এটার জায়গায় অনেক সময় এরকমও থাকতে পারে a-x-এর স্কোয়ার। a-x-টাই তো কোনো একটা পার্টিকুলার টি টাইমে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনকে বোঝায়, তো এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে বা এখানে এটি লেখা থাকতে পারে, একই ব্যাপার। তাহলে দেখো এটা তাহলে ওয়াই, এটা তাহলে এক্স, তাহলে এটা অনেকটা ওয়াই ইকুয়াল টু mx টাইপ ইকুয়েশন হয়ে গেল। ওয়াই ইকুয়াল টু mx টাইপ মানে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, তাই তো, মূল বিন্দুগামী সরলরেখা। আর যদি আমি এরকম করি যে আর ভার্সেস কনসেন্ট্রেশন মানে এর স্কোয়ার নয়, তাহলে এবার কী হয়ে গেল, তাহলে এইবার সেকেন্ড টাইম আমার ইকুয়েশনটা হয়ে যাচ্ছে, দেখো ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স স্কোয়ার না, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসে যা লিখছি তার স্কোয়ার, তাহলে এইবার ইকুয়েশনটা এরকম হয়ে গেল, কে ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। এবার যদি এরকম ইকুয়েশন হয় তাহলে এটা কার ইকুয়েশনকে সিম্বলাইজ করছে, প্যারাবোলা, তাই তো, বা অধিবৃত্ত। এবার সেটা আমরা জানি যে অনেক রকমের হয়, মানে এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার হলেও সেটা প্যারাবোলিক হয়, কিন্তু তার ডাইরেকশানটা আলাদা হয়ে যায়। এই ক্ষেত্রে এরকম ডাইরেকশান হবে এবং আমরা লিখবো যে এটা প্যারাবোলিক, তাই তো, গ্রাফ। আর আমরা এখানে কি লিখবো, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, আর ওখানে প্যারাবোলা, ঠিক আছে। এই হয়ে গেল রেট সংক্রান্ত গ্রাফ। এরপরে আমরা করব টি হাফ দিয়ে কিছু একটা গ্রাফ করতে হবে, টি হাফ ভার্সেস a0, যেটা আমরা এর আগে ফার্স্ট অর্ডার বা জিরো অর্ডারের ক্ষেত্রেও করেছিলাম। তো টি হাফ ভার্সেস a0 একটা, আর একটা হচ্ছে টি হাফ ভার্সেস 1/a0, ঠিক আছে। এবার আমরা একটু কী দেখলাম যে টি হাফ ইকুয়াল টু 1/k ইন্টু a0, তাহলে 1/k আর 1/a0 যদি লিখি, তাহলে এটা y ইকুয়াল টু আবারও এখন mx টাইপ, যদি আমি 1/aটাকে x ভাবি, অর্থাৎ যখন আমি ওই গ্রাফটা আঁকছি, তাহলে টি হাফ
আর 1/a যদি হয় তাহলে আবারও স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, ঠিক আছে। আর যদি এদিকে চলে আসি তাহলে কী হবে দেখো, তাহলে আমি এইখান থেকে কি লিখতে পারি দেখো, t½ ইন্টু a0 দিস ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার এই t½ ইন্টু a0 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ইকুয়েশনটা কার মতন হয়ে গেল আমাদের, মনে করো দেখো বয়েলস লতে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, সেরকম একটা গ্রাফ হয়ে গেল। তাহলে xy যখন কনস্ট্যান্ট হয়ে যাবে তখন কীরকম হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়, রাইট। তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা xy ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই ইকুয়েশনটাকে আমি কাজে লাগাবো এই গ্রাফটা করার জন্য, আর এই পার্টিকুলার ইকুয়েশনটাকে আমি কাজে লাগাবো এই দিকের গ্রাফটা করার জন্য, রাইট। আর একটা গ্রাফ বাকি আছে 5 নম্বর, সেটা হচ্ছে a0 ভার্সেস টাইম, সরি AT ভার্সেস টাইম, মানে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ভার্সেস টাইম। এখন এটা এরকমও থাকবে, বা AT ভার্সেস টাইম, বা AT ভার্সেস টাইম, যা খুশি দিতে পারে, বিষয়গুলো যে একই সেটা মাথায় রাখতে হবে। তাহলে এটা আমরা পাবো কোত্থেকে, আমাদের যা ইকুয়েশন আছে সেখান থেকেই পেয়ে যাবো। দেখো এই যদি আমাদের ইকুয়েশন হয় সেকেন্ড অর্ডারের, তাহলে এবার এইটা হচ্ছে এক্স আর এই পুরোটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু সি প্লাস mx, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। সুতরাং কীরকম হবে দেখো, এখানে টাইম আর এখানে a0 সরি AT, তাহলে এরকম একটা ইকুয়েশন হবে, স্ট্রেট লাইন হবে, যেখানে ইন্টারসেপ্ট থাকবে, এই ইন্টারসেপ্ট হচ্ছে এইটুকু। তাহলে এইটুকু যে পোর্শন, এইটুকু পোর্শনের ভ্যালু হচ্ছে 1/a0, ঠিক আছে। আগেও যেরকম বলেছিলাম যে ইন্টারসেপ্টের ভ্যালু বলে দিয়ে সেখান থেকে a0 এর ভ্যালু কত জানতে চাইতে পারে, বা এখান থেকে তুমি স্লোপ বের করতে পারো, ঠিক আছে। স্লোপ থেকে আমি রেট কনস্ট্যান্ট পেতে পারি m ইকুয়াল টু k, তাই না, যেটা স্লোপ সেটাই হচ্ছে এখানে k। তাহলে ইকুয়েশানে যদি স্ট্রেট লাইন হয় তাহলে সেই ইকুয়েশনের স্লোপ বা ইন্টারসেপ্টের ভ্যালু বলে দিয়ে সেইখান থেকে রিয়াকশান সংক্রান্ত কিছু ডেটা জানতে চাইতেই পারে। তো এই ছিল আমাদের গ্রাফিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে। এটা কপি করো, এরপর আমরা কিছু নিউমেরিক্যাল দেখে নিই। আচ্ছা, আমরা যখন t½ বের করলাম তখন আমরা কমপ্লিশন টাইমটা বের করে নিই। কমপ্লিশন টাইম, রিয়াকশান শেষ হতে কত টাইম লাগবে, যেটা আমরা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে বের করেছিলাম বা জিরো অর্ডারের জন্যও বের করেছিলাম, সেটা আমি এখানে ভুলে গেলাম, অর্থাৎ t100%। এটা একটুখানি বলে নিই, তারপরে নিউমেরিক্যাল করছি। দেখো আমাদের ইকুয়েশনটা সেকেন্ড যে ফর্মটা আমি লিখেছিলাম না, 1/AT আর x/a - x, ঠিক আছে। এবার যখন রিয়াকশান শেষ হবে, when t ইকুয়াল টু t100%, যখন রিয়াকশান কমপ্লিট, তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন 0 হয়ে যাবে, পুরোটাই হয়ে যাবে প্রোডাক্ট, অর্থাৎ তখন লিখতে পারি যে x এর ভ্যালু তখন হয়ে যাবে a। এবার তাহলে বসাও এখানে ভ্যালু 1/AT a/a - a, 0, 1/0 মানে ইনফাইনাইট হয়ে গেল। সুতরাং এই টিটা যদি এদিকে আনি, মানে t ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আমি এখানটাই চেঞ্জটা করে দিই, এখান থেকে এটাও লিখতে পারি t ইকুয়াল টু a ইন্টু k। তো যাই হোক, এই ডান দিক পুরোটাই ইনফাইনাইট হয়ে গেল, সুতরাং t টেন্ডস টু ইনফিনিটি। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশানের মতো সেকেন্ড অর্ডার রিয়াকশানের ক্ষেত্রেও রিয়াকশান কমপ্লিট হতে থিওরিটিক্যালি ইনফাইনাইট টাইম লেগে যাবে, ঠিক আছে। দেখো প্রথমে দুটো প্রবলেম লিখেছি। সেকেন্ড অর্ডারের প্রবলেম অ্যাকচুয়ালি খুব কঠিন কিছু হয় না, জাস্ট ফর্মুলায় তোমাকে ভ্যালু পুট করতে হবে, এই আর কি। তাহলে এ থেকে প্রোডাক্ট হচ্ছে একটা সেকেন্ড অর্ডার রিয়াকশান, অন স্টার্টিং উইথ 1 মোল অফ এ, 1 মোল এ নিয়ে শুরু করেছে। দেখো 1 মোল লেখা আছে, আমরা এর আগে বলেছিলাম যে মোল থাকুক বা কনসেন্ট্রেশন থাকুক একই ব্যাপার, কারণ যে পাত্রে রিয়াকশান করানো হচ্ছে সেই পাত্রটা তো ফিক্সড, সেই পাত্রের ভলিউম ফিক্সড। তাহলে মোল যদি ফিক্সড হয়, একটা ফিক্সড মোল নিয়ে যদি শুরু করি আমি, এবার পাত্রের ভলিউম যাই হোক না কেন, তাহলে এই মোল ডিভাইডেড বাই দ্যাট ভলিউম, সুতরাং সেই কনসেন্ট্রেশনটাও ফিক্সড, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। সুতরাং এটাকে আমি কনসেন্ট্রেশন বলে সেই ফর্মুলায় পুট করতেই পারি। তাহলে ইট টেক্স 30 মিনিটস টু কমপ্লিট 3/4 অফ দ্য রিয়াকশান। রিয়াকশানের 3/4 অংশ শেষ হয়ে যাচ্ছে 30 মিনিট সময়। তাহলে 3/4 অংশ যদি শেষ হয়ে যায়, আমি শুরু করেছিলাম 1 মোল নিয়ে, ঠিক আছে। ধরো তাহলে আমরা লিখতে পারি যে a0 হচ্ছে 1, তাহলে AT, টি মানে 30 মিনিট, 30 মিনিট পরে কনসেন্ট্রেশন কত থাকবে, 3/4 অংশ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে পড়ে থাকবে কত, 1/4 অংশ, তার মানে 0.25 হচ্ছে পড়ে আছে।
ব্যাস এবার ফর্মুলা বসিয়ে দাও যে 1/AT ইকুয়াল টু 1/A0 প্লাস KT। তাহলে AT হচ্ছে কত 1/0.25 1/1 আর 30 মিনিট K ইন্টু 30। তাহলে এটা মানে কত 4, তো তাহলে 4 আর এটা যদি এদিকে চলে আসে বিয়োগ হয়ে গিয়ে তাহলে 3 হয়ে গেল, 3 আর এটাও চলে আসলো এদিকে 3/30 হয়ে গেল K এর ভ্যালু, তাই তো। তাহলে K এর ভ্যালু হয়ে গেল 0.1। এবার ইউনিট কী হবে, সেকেন্ড অর্ডার ইউনিট কী হয়, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n, আর এখানে মিনিট আছে মিনিট ইনভার্স, তাই তো। তাহলে সেকেন্ড অর্ডার তার মানে মোল টু দি পাওয়ার -1, তাহলে মোল টু দি পাওয়ার -1 লিটার 1 আর মিনিট ইনভার্স। বা এটাকে আমরা মোলারিটিও লিখতে পারতাম, এরকম লিখতে পারতাম যে মোলারিটি -1 আর মিনিট -1, ঠিক আছে। কপি করো। সেকেন্ডটা দেখো T20% ইকুয়াল টু 50 সেকেন্ড, 20% রিয়াকশান কমপ্লিট হয়েছে, মানে 1/5 অংশ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 1/AT, এই ফর্মুলাতে আমরা কী ভ্যালু বসাবো দেখো, যদি 1/5 অংশ কমপ্লিট হয়ে যায় তাহলে পড়ে আছে কত 4/5 অংশ, ঠিক আছে 4/5। তাহলে আমরা এরকম লিখতে পারি যে AT ইকুয়াল টু 4/5A0, তাই তো। তাহলে 1/AT জায়গায় কী লিখবো, এখানে লিখবো 5/4A0, তাই তো, K ইন্টু 50 সেকেন্ড। তাহলে এটা যদি এদিকে আসে তাহলে 1/A0 কমন হয়ে গেল, কমন হয়ে গেল 5/4 -1 মানে 1/4 ইকুয়াল টু K ইন্টু 50। এখান থেকে K এর একটা ভ্যালু পাবো। আচ্ছা, এটা যদি ওদিকে চলে যায় তাহলে K ইন্টু 200 হয়ে গেল, তাহলে K ইন্টু 200 হয়ে গেল 1/A0, ঠিক আছে। এইবার সেকেন্ড টাইম এটা একটা ইকুয়েশন পেলাম। এবার 60% কমপ্লিট হতে কত সময় লাগবে দেখো, তাহলে 60% কমপ্লিট হয়ে যায় তাহলে পড়ে আছে কত 40%, মানে 4/10 মানে 2/5 ইন্টু A0। তাহলে এখানে সেকেন্ড টাইম আমি আমাদের রেট ইকুয়েশনে কী লিখবো দেখো, 1/ATর জায়গায় এটা লিখবো, মানে 5/2A0 লিখবো, 5/2A0। এটাকে এদিকে নিয়ে চলে আসলাম -A0 ইকুয়াল টু KT। আবারও যদি 1/A0 কমন যায় এখান থেকে, তাহলে 5/2 -1 মানে 3/2, তাহলে 3/2। এবার আমি এখানে কী করবো 1/A0 এর এই ভ্যালুটা বসিয়ে দেবো K ইন্টু 200, তাহলে K ইন্টু 200 ইন্টু 3/2 ইকুয়াল টু KT। তাহলে KT যদি লিখি, এবার Kটা ক্যান্সেল আউট হয়ে গেল দুদিক থেকে, তাহলে এখানে পড়ে থাকলো কত, এটা 100 300, তাহলে আমাদের T হয়ে গেল 300 সেকেন্ড, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা কী করলাম, প্রথমে T20% মানে 1/5 পার্ট শেষ হয়ে গেছে রিয়াকশানের, তাহলে পড়ে আছে 4/5 পার্ট। তাহলে এবার এইটাকে এখানে রিপ্লেস করলাম, দিয়ে একটা ইকুয়েশন পেলাম, দুখানা আননোন জিনিস এখানে আছে। তাই সেকেন্ড যে স্টেপটা অর্থাৎ 60% কমপ্লিট হতে কত সময় লাগবে, 60% কমপ্লিট হয়ে গেলে পড়ে থাকবে 40% মানে 2/5, তাহলে AT ইকুয়াল টু 2/5A0। এবার ইকুয়েশানে আমি আরেকবার ATর জায়গায় এটা বসালাম, তারপরে এই 1/A0 এর ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিলাম, দিয়ে আমি টাইমটা পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো থার্ড আর একটা প্রবলেম, সেকেন্ড অর্ডার রিয়াকশান দিয়েছে, এ থেকে প্রোডাক্ট A0 হচ্ছে 1 মোলার, আর 80% রিয়াকশান শেষ হচ্ছে 8 মিনিটে, 8 মিনিট লাগছে 80% রিয়াকশান শেষ হতে। 80% যদি শেষ হয়ে যায় পড়ে থাকবে কত পার্সেন্ট, 20%। শুরু করেছি 1 মোল থেকে, তাহলে A0 যদি 1 হয় তাহলে AT অর্থাৎ যে সময় 80% শেষ হচ্ছে 20% পড়ে থাকছে, মানে 0.2 পড়ে থাকছে। তাহলে 1/AT ইকুয়াল টু 1/A0 প্লাস K ইন্টু T হচ্ছে 8 মিনিট, ঠিক আছে। তাহলে এটা মানে কত 5, তাহলে 5 - 1 মানে কত হয়ে গেলো 4, তাহলে 4 ইকুয়াল টু K ইন্টু 8, তাহলে K ইকুয়াল টু কত হয়ে গেলো হাফ, ঠিক আছে। ইউনিট দিতে হবে কিন্তু, K এর ইউনিট কী হবে এখানে সেকেন্ড অর্ডার রিয়াকশানে আবারও মোল টু দি পাওয়ার -1 লিটার আর একটা মিনিট,
হ্যাঁ মিনিট ইনভার্স, ঠিক আছে, হাফ হয়ে গেল বা 0.2 হয়ে গেল। তাহলে প্রথমটা হয়ে গেল আমাদের কে। টি হাফ ফর্মুলা কি, টি হাফ ইকুয়াল টু 1/k a0, a0 এর ভ্যালু তো কত 1, তাই না? তাহলে 1/2 শুধু 1/k মানে 1/2, তার মানে 2 মিনিট, তাই তো? টি হাফ হয়ে গেল 2 মিনিট। আর নট মানে হচ্ছে ইনিশিয়াল রেট, ঠিক আছে, ইনিশিয়াল রেট মানে হচ্ছে আর নট মানে হচ্ছে কে ইন্টু এ নট। কে এর ভ্যালু কত হাফ, আর এ নটের ভ্যালু কত 1, ঠিক আছে, অবশ্য এখানে স্কোয়ার হবে, এ নট স্কোয়ার সেকেন্ড অর্ডার যেহেতু, তাহলে এই হয়ে গেল, তার মানে হাফই হয়ে গেল। তাহলে আর নট ইকুয়াল টু হাফ মানে 0.5, আর রেটের ইউনিট তো সবসময় একই থাকে, সেটা হচ্ছে মোলারিটি, আর এখানে মিনিট ইনভার্স হবে, ঠিক আছে। থার্ড হয়ে গেল ফোর্থ, পার্সেন্ট অফ রিয়াকশান কমপ্লিট ইন 18 মিনিট। 18 মিনিটে কত পার্সেন্ট রিয়াকশান কমপ্লিট হবে, এটা মুছে দিচ্ছি একটু। 18 মিনিটে কত পার্সেন্ট রিয়াকশান কমপ্লিট হবে সেটা বের করার জন্য আমাদের 1/80 বের করলেই হবে। তাহলে 1/80 ইকুয়াল টু 1/a0 প্লাস কে ইন্টু টি, টি হচ্ছে এখানে 18, ঠিক আছে। তাহলে কী হচ্ছে দেখো, ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আচ্ছা কে এর ভ্যালু কত যেন হাফ তো না, তাহলে 1 প্লাস হাফ ইন্টু 18 মানে 9, তার মানে এদিকে হয়ে গেল 10, তাহলে 80 ইকুয়াল টু কত হয়ে গেল 0.1, ঠিক আছে। তাহলে যখন 18 মিনিট হচ্ছে তখন 80 0.1 মানে 0.1 মোলার হচ্ছে পড়ে থাকছে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। তাহলে রিয়াকশান পড়ে গেল কতটা, শুরু করেছিলাম 1 থেকে, পড়ে আছে 0.1, তাহলে রিয়াকশান করে গেছে 0.9 মানে 90% রিয়াকশান কমপ্লিট হয়ে গেছে 18 মিনিটে, তাহলে 90% রিয়াকশান কমপ্লিট হবে, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডারের আলোচনা, আর এর বেশি আলোচনা করার দরকার নেই। এই ধরনেরই সবই প্রবলেম থাকবে যেখানে শুধুই তোমাকে ইকুয়েশনগুলো মনে রেখে সেখানে ভ্যালু পুট করতে হবে, ঠিক আছে। নেক্সট আমাদের আরেকটা ছোটো টপিক জেনে রাখতে হবে, সেটা হচ্ছে nth অর্ডার রিয়াকশান। রিয়াকশানের অর্ডার যদি n হয়, মানে একটা জেনারেলাইজড একটা ফর্ম আর কি। এখন nth অর্ডার রিয়াকশান মানে হচ্ছে নিশ্চয়ই রিয়াকশানটা এরকম হবে যে সাপোজ এ থেকে প্রোডাক্ট, এরকম একটা রিয়াকশান হচ্ছে, অর্ডার হচ্ছে n, তাহলে নিশ্চয়ই রেট ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার n হবে। ইনিশিয়ালি এর কনসেন্ট্রেশন এ এবং প্রোডাক্ট 0 অ্যাট টি ইকুয়াল টু 0, আর টি ইকুয়াল টু টিতে সাপোজ এটা a মাইনাস এক্স হয়ে গেল আর এটা এক্স হয়ে গেল, এক্স পরিমাণ রিয়াক্ট্যান্ট রিয়াকশানে টেক পার্ট করেছে। তাহলে রেট ইকুয়াল টু ডিএক্স ডিটি বা মাইনাস অফ ডি এ মাইনাস এক্স ডিটি, দিস ইকুয়াল টু এটার সঙ্গে আমি ইকুয়েট করতে পারবো যেহেতু আর ইকুয়াল টু ওইটা, তাহলে আমি এরকমও লিখতে পারি যে ডিএক্স ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। আমরা এখান থেকে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বের করতে পারি, কিন্তু আমরা সেটা করব না, কারণ অ্যাজ সাচ ওইসব দরকার নেই আমাদের। এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এখান থেকে ফাইনালি আমরা যখন ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন পাবো এবং সেখান থেকে আমরা যখন টি হাফের ইকুয়েশন বের করবো, যেরকমটা আমরা ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার বা সেকেন্ড অর্ডারে করেছি, সেইখানে আমরা দেখতে পারবো ফাইনালি যে টি হাফ, যে কোনো nth অর্ডার রিয়াকশানের টি হাফের ইকুয়েশনটা এরকম হয় যে টি হাফ ভ্যারিজ উইথ 1/a0 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। অথবা আমরা এরকম লিখি, আরেকটা এরকমও লেখা যায়, দিস ভ্যারিজ উইথ a0 টু দি পাওয়ার 1 মাইনাস n। এখন এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এইটা অ্যাকচুয়ালি আমাদের অনেক কাজে লাগবে ইন ফিউচার, গ্রাফিক্যাল অ্যানালিসিস করার সময় কাজে লাগবে। সাপোজ তোমাকে বললো যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশানের টি হাফ বা টি হাফ ভার্সেস এ নটের ইকুয়েশন গ্রাফ আঁকো, বা জিরো অর্ডার বা সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার। হ্যাঁ, থার্ড অর্ডার আমাদের সিলেবাসে নেই, তবে গ্রাফ আঁকতে দিতেই পারে, মানে এরকম যেহেতু একটা সোজা একটা ইকুয়েশান আছে, এখান থেকে গ্রাফ আঁকতে দিতেই পারে। দেখো যদি আমাদের রিয়াকশানের অর্ডার 0 হয়, তাহলে দেখো টি হাফ কী হচ্ছে, ভ্যারিজ উইথ, এই যে এটা এন যদি 0 হয়ে যায় তাহলে দিস ভ্যারিজ উইথ এ নট। আমরা একটু আগেই দেখেছিলাম যে জিরো অর্ডারের ক্ষেত্রে এ নটের সঙ্গে প্রপোর্শনাল হয়। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে দেখো কী হবে, 1 মাইনাস 1 মানে এই পুরোটা 0 হয়ে গেল, তার মানে টি হাফটা এ নটের উপরে ডিপেন্ডই করছে না, এ নট টু দি পাওয়ার 0, এখানে পাওয়ারে 1। আর একটু আগে আমরা এটাও দেখেছিলাম যে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে
টি হাফটা কী হচ্ছে এখানে 2 বসালে তাহলে 1 - 2 মানে -1 মানে 1/a0 হয়ে যাচ্ছে, তাই না? টি হাফ ইকুয়াল টু 1/k/a0 ছিল। তাহলে এই যে কোনো অর্ডারের রিয়াকশানের টি হাফের ইকুয়েশান আমরা কিন্তু এই জেনারেলাইজড ফর্মটা থেকে পাবো। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা নোট ডাউন করে রাখো। এরপর আমরা আরেকটা জিনিস পড়বো আজকে, সেটা হচ্ছে যে বাইমলিকিউলার এলিমেন্টারি রিয়াকশন। এলিমেন্টারি রিয়াকশান, দেখো এলিমেন্টারি যখন বলছে রিয়াকশানটাকে, আমরা জানি যে এলিমেন্টারি রিয়াকশানের ক্ষেত্রে মলিকিউলারিটি আর অর্ডার সেম হয়। তাহলে যখনই আমি বলছি যে একটা এলিমেন্টারি রিয়াকশান বাইমলিকিউলার, তখনই সেটা সেকেন্ড অর্ডার রিয়াকশান। এবার আমি ধরে নিচ্ছি যে সেখানে দুটো রিয়াক্ট্যান্ট আছে, এ আর বি থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস যদি সেম হয় তাহলে একটা কেস হবে, আর আলাদা হলে আরেকটা কেস হবে। এবার যদি আমি শুরুতে আমি যদি এরকম ভাবি যে ধরো কেস 1-এ আমি ভাবছি যে দুজনেরই কনসেন্ট্রেশনটা সেম, তাহলে a - x এই পড়ে থাকবে। প্রোডাক্টের কী আছে আমাদের জানার দরকার নেই, এইটা নিয়ে আমাদের মূল কনসার্ন। তাহলে আমরা এরকম লিখতে পারি যে রেট ইকুয়াল টু, দেখো যেহেতু এলিমেন্টারি তাহলে এর সামনে যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোই এদের পাওয়ারে চলে যাবে, মানে অর্ডারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে কে এ বি এটাই হবে এদের রেট ইকুয়েশন। তাহলে এবার এই রেট ইকুয়েশনে আমি কি লিখতে পারি, এ আর বি দুজনেরই কনসেন্ট্রেশনটা সেম, তাহলে দিস ইকুয়াল টু কে a - x হোল স্কোয়ার। দেখো এই ইকুয়েশনটা আমাদের একটু চেনা চেনা লাগছে। আমরা আজকে শুরুতেই সেকেন্ড অর্ডার কাইনেটিক্স পড়লাম, তো সেটা এইটা ছাড়া আর কিছুই ছিল না, দেখো ওটাই সেম। তাহলে এইখান থেকে আমি যেটা পেতে পারি সেটা হচ্ছে সিম্পলি মানে কে ইকুয়াল টু যা আমাদের ফর্মুলা ছিল 1/at x/a - x, মানে আমরা যদি ইন্টিগ্রেটেড ফর্ম যদি আমরা ডিরাইভ করি, যেটা আমরা অলরেডি করেছি আগে একবার, তাই আর করছি না, তাহলে এখানে এসে দাঁড়াবে আর কি ব্যাপারটা, সেকেন্ড অর্ডার রেট ইকুয়েশন। এবার ডিফারেন্সটা হচ্ছে কখন, মানে নতুন ব্যাপারটা কখন, যখন কেস 2টা আমরা আলোচনা করবো। সেই ক্ষেত্রে দেখো আমরা কী করছি, এটাকে আমি মুছছি আগে। কেস 2 হচ্ছে যখন এ আর বি দুটো আলাদা রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা আলাদা, একটার এ একটার বি। তাহলে টি ইকুয়াল টু টি টাইমে এটার যদি এক্স পরিমাণ রিয়াকশান করে যায়, তাহলে এটারও এক্স পরিমাণই রিয়াকশান করবে, কারণ দুজনের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেম। এইবার তাহলে আর ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু বি, এইখান থেকে আমি কি পাবো দেখো, a - x আর b - x। সাপোজ আমি আরেক জায়গায় dx dt লিখলাম, তাহলে এই হবে আমার ইকুয়েশন। এখন যদি আমি এটার ইন্টিগ্রেটেড ফর্ম বের করতে চাই, তাহলে dx আপন a - x b - x দিস ইকুয়াল টু কে dt। এখন যদি আমরা এইটা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা পাবো। এখন এই ইন্টিগ্রেশনটা আমাদের আবারও করার দরকার নেই, কারণ এগুলো সত্যি এগুলো দরকার নেই, মানে আউট অফ সিলেবাস আর কি। এখান থেকে যে মেন কনক্লুশনটা ড্র করবো আমরা, সেইটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে আমি মুছি আগে ওপরটা। তো এখান থেকে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পাবো, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর বাইমলিকুলার এলিমেন্টারি রিয়াকশন, মানে সেকেন্ড অর্ডার রিয়াকশন আর কি, সেটা এরকম হবে। দেখো আমরা এটা অনেকটা ফার্স্ট অর্ডার ইকুয়েশনকে আমাদের মনে রাখলে এইটা বানাতে খুব সুবিধা হবে। ফার্স্ট অর্ডার ইকুয়েশন আমরা দেখো এরকম করেছি, a/a - x ছিল ফার্স্ট অর্ডার ইকুয়েশন। এইটা মনে রেখে এইটা বানাতে সুবিধা হবে, সেই কারণে আমি ওইটাকে লিখলাম ওইখানে। তো দেখো কী লিখবো আমরা, 1/t/ln, এটা বড় করে দাগ দিচ্ছি, a আর a - x যেরকম ছিল লিখলাম। এবার যেহেতু এখানে দুটো রিয়াক্ট্যান্ট ছিল, একটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ আর একটার বি, এবং টি টাইম পরে একটার a - x আর একটা b - x, তাহলে ওইগুলো এবার ইকুয়েশনে আসবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয় যে b - xটা উপরে যায় আর বিটা নিচে যায়, তাহলে পুরো ইকুয়েশনটা এরকম দাঁড়ালো 1/t/ln a ইন্টু b - x এবং b ইন্টু a - x। অ্যাকচুয়ালি এইটাকে আগে লিখলে দেখতে ভালো লাগবে আর কি, তাহলে b ইন্টু a - x। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন, মানে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। এবার এইখান থেকে আমাদেরকে একটা কনক্লুশন ড্র করতে হবে, যেটা হচ্ছে আমাদের সিলেবাসে আছে,
সেটা কি দেখো, দুটো রিয়াক্ট্যান্ট আমরা নিয়েছি এ এবং বি। এবার যদি এরকম হয় যে একটা রিয়াক্ট্যান্টের থেকে আরেকটা রিয়াক্ট্যান্ট এর কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয়, ঠিক আছে, সাপোজ এ আর বি এর মধ্যে বি ইজ টেকেন ইন এক্সেস, বি যদি অনেক বেশি পরিমাণে থাকে তাহলে নিশ্চয়ই কনসেন্ট্রেশন অফ বি, যেটা হচ্ছে ছোটো হাতের বি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম, তো সেইটা এ এর থেকে অনেক বেশি হবে, ন্যাচারালি এক্স এর থেকেও অনেক বেশি হবে বি এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বি মাইনাস এ নিয়ারলি ইকুয়াল টু বি, আর এখান থেকে আমরা লিখতে পারি বি মাইনাস এক্স নিয়ারলি ইকুয়াল টু বি। ঠিক আছে, এক্সটা তো এ বা বি এ দুটোর থেকেই ছোটো, তাহলে বি যদি এ এর থেকে অনেক বেশি হয় তাহলে ডেফিনেটলি এক্সের থেকেও অনেক বেশি হবে। বি মাইনাস এক্সটাকে আমরা বি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের মূল ফ্যাক্টর। এবার এটাকে আমরা এই ইকুয়েশনে রিপ্লেস করবো, তাহলে আমাদের এই ইকুয়েশনটা কী দাঁড়াবে? দেখো কে ইকুয়াল টু 1/t ln, ওপরে কী লিখবো? বি মাইনাস এক্সটাকে বি লিখবো, তাহলে উপরে থাকবে এ ইন্টু বি আর নিচে থাকবে বি ইন্টু এ মাইনাস এক্স। বি আর বি যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে ফাইনালি আমরা কি পাবো? দেখো 1/t ln a/a মাইনাস এক্স। এইবার এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? এটা কিসের ইকুয়েশন? ফার্স্ট অর্ডার, তাই না? তো দেখো ব্যাপারটা কি দাঁড়ালো ফাইনালি, একটা সেকেন্ড অর্ডার রিয়াকশান যেখানে ইনিশিয়ালি দুটো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ছিল আলাদা, তাদের আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন দেখলাম এরকম হয়, ডিরাইভ করিনি যদিও আমরা। এবার এখানে যদি কোনো একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আরেকটার থেকে অনেক বেশি হয়, তখন যেটার কনসেন্ট্রেশন অনেক বেশি সেটা ফাইনালি আর রেট ইকুয়েশনেই নেই, যার কনসেন্ট্রেশন অনেক বেশি সেটাকে রেট ইকুয়েশনে আর দেখা যাচ্ছে না, এবং সেকেন্ড অর্ডার রিয়াকশান পরিণত হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশানে। এই ধরনের যে রিয়াকশানসগুলো যেখানে একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন অনেক বেশি, এই ধরনের রিয়াকশানকে আমরা বলি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান। ঠিক আছে, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান আমরা বাংলাতে বলি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। ঠিক আছে, তাহলে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান, দেখবে বইতে শুধু সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশানের খালি ডেফিনিশন দেওয়া আছে, কিন্তু ডেফিনিশনটা কীভাবে এলো, কখন ব্যাপারটা এরকম হয়, সেই লজিকটা বোঝানোর জন্য আমি এই এতটা কাজ করলাম আর কি। তাহলে সিউডো ফার্স্ট অর্ডার কেন বলছি? সিউডো কেন বলছি? কারণ আসলে তো রিয়াকশানটা ফার্স্ট অর্ডার নয়, অ্যাপারেন্টলি সেকেন্ড অর্ডার দিয়ে আমরা শুরু করেছিলাম। এবার সেকেন্ড অর্ডার রিয়াকশানে একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্ট তার কনসেন্ট্রেশন এতটাই বেশি যে সেটা অলমোস্ট কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, যে তার কনসেন্ট্রেশনে কোনো পরিবর্তন হচ্ছে না। তাই জন্য ফাইনালি একটাই মাত্র অপর যে রিয়াক্ট্যান্টটা তার কনসেন্ট্রেশনের উপরেই শুধুমাত্র রিয়াকশানটা ডিপেন্ড করছে। যেমনটা আমরা এখানে দেখলাম যে ইনিশিয়ালি আমরা লিখেছিলাম আর ইকুয়াল টু কে এ ইন্টু বি, কিন্তু ফাইনালি আমরা দেখলাম যে বিটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট মিলিয়ে সাপোজ রেট কনস্ট্যান্টের ভ্যালু পাল্টে গিয়ে ব্যাপারটা এরকম যদি দাঁড়ায় তাহলে সেই ফার্স্ট অর্ডারে এসে দাঁড়ালো, তাই জন্য আমরা এটাকে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান বলছি। আবার এটাকে সিউডো ইউনিমলিকুলার কেন বলবো? কারণ যদি এটা এলিমেন্টারি রিয়াকশান হয়, আমরা এলিমেন্টারি দিয়ে শুরু করেছিলাম, তাহলে রেট ইকুয়েশানে আমরা দেখছিলাম যে দুখানা মলিকিউল টেক পার্ট করেছে, তাহলে বাই মলিকিউলার। এবার যেহেতু রিয়াকশানটাই রিডিউস হয়ে এরকম চলে এলো, তাহলে আবার এখানে একটা মলিকিউল আছে, সুতরাং ইউনিমলিকুলার। আর এলিমেন্টারি রিয়াকশানের ক্ষেত্রে তো মলিকুলারিটি আর অর্ডার সেম হয়, সুতরাং যেটাই সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান সেটাই সিউডো ইউনিমলিকুলার রিয়াকশান একই সাথে। ঠিক আছে, তাহলে আমরা ডেফিনিশনটা এবার লিখে নিই। তাহলে দিজ আর এলিমেন্টারি bimolecular reactions in which one reactant is present in excess. ঠিক আছে, this reactant this reaction लिखी, this reaction is apparently of second order but
follows first order kinetics as the rate of the reaction does not depend on the reactant present in excess। ঠিক আছে, যেহেতু যে রিঅ্যাক্ট্যান্টে এক্সেস পরিমাণ আছে তার উপরে রিয়াকশানটা ডিপেন্ড করছে না, তাই এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে, কিন্তু অ্যাপারেন্টলি সেকেন্ড অর্ডার রিয়াকশন, তাই এগুলোকে আমরা বলি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশনস। আর ফাইনালি একটা লাইন এখানে লিখে দিই যে দিস রিয়াকশনস আর অলসো কল্ড, কি বলা হয়, সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন, ইউনিমলিকুলার রিয়াকশনস। ঠিক আছে, কপি করো। সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশনের এক্সাম্পলসের মধ্যে সবথেকে বেশি কমন যে দুটো, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে হাইড্রোলিসিস অফ এস্টারের হাইড্রোলিসিস। সাপোজ আমি যদি ইথাইল অ্যাসিটেট নিই CH3COO2H5, এর যদি হাইড্রোলিসিস হয়, হাইড্রোলিসিস মানে জলের সঙ্গে রিয়াকশান, এবার হাইড্রোলিসিসটাও আবার মেনশন করে দিই এখানে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রোলিসিস। শুধু হাইড্রোলিসিস বললে আবার ভুল হয়ে যাবে, কারণ বেস ক্যাটালাইজড যেটা হাইড্রোলিসিস হয় সেটা আবার সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ফলো করে, সেটা এক্স্যাক্টলি সেকেন্ড অর্ডার রিয়াকশানই হয়। তো এখান থেকে আমরা পেতে পারি অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল। ঠিক আছে, এস্টারের সঙ্গে জলের রিয়াকশানে সবসময় কার্বক্সিলিক অ্যাসিড আর ইথানল তৈরি হবে। ঠিক যেরকম অ্যাসিডের সঙ্গে আমরা যদি ইনঅর্গ্যানিক সল্ট নিই আর কি, সল্টের যদি হাইড্রোলিসিস করি তাহলে অ্যাসিড আর বেস তৈরি হয়, তেমনি এস্টারের যদি হাইড্রোলিসিস করি তাহলে অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হয়। তো এবার এই রিয়াকশানটাতে এই জল হচ্ছে প্রেজেন্ট ইন এক্সেস। অ্যাপারেন্টলি আমাদের দেখে মনে হয় যে রেট ইকুয়াল টু K ইন্টু এস্টার আর H2O, কিন্তু এখানে H2O এক্সেস পরিমাণে প্রেজেন্ট থাকে এবং H2O যতই রিয়াকশান করে যাক না কেন ফাইনালি H2ওর কনসেন্ট্রেশনে কিছু পরিবর্তন হয় না। এটা কনস্ট্যান্ট হয়ে গেলে এখানে আমি K ড্যাশ ইন্টু এস্টার লিখতে পারি, অর্থাৎ এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান ফলো করে, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে, তাই এটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান। আর সেকেন্ড এক্সাম্পল হচ্ছে ইনভার্সন অফ কেন সুগার। ঠিক আছে, বা ইনভার্সন অফ সুক্রোজ আমরা বলতে পারি, ইনভার্সন অফ সুক্রোজ। ঠিক আছে, ইনভার্সন কেন বলা হয় সেটা পরে আমরা আলোচনা করব, আপাতত লিখে রাখি রিয়াকশানটা। অ্যাকচুয়ালি এখানেও হাইড্রোলিসিস হয় আর কি, সুক্রোজ থেকে আমরা পেয়ে যাই C6H12O6 দুখানা, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ। অবশ্যই এরা পরস্পর আইসোমার, ঠিক আছে, মলিকুলার ফর্মুলা সেম। এখানেও ফাইনালি দেখা যাবে যে K ইন্টু সুক্রোজ, কেবলমাত্র জলের কনসেন্ট্রেশনের উপর এখন ডিপেন্ড করবে না, কারণ জল ইজ প্রেজেন্ট ইন এক্সেস, তাই জন্য এটাও ফাইনালি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে এবং এটা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখলাম সেকেন্ড অর্ডার কাইনেটিক্স আর nth অর্ডার রিয়াকশন থেকে আমরা কীভাবে টি হাফের ইকুয়েশন পেতে পারি বা ইকুয়েশনটা কীভাবে মনে রাখলে আমাদের পরবর্তীকালে সুবিধা হবে সেটা, এবং ফাইনালি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, এরপরে আমরা কন্টিনিউ করব আবার। তবে যাওয়ার আগে আরেকবার বলি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশনসগুলো পেতে পারো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো। তাহলে আজকে এইটুকুই, টাটা।